আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই, এসএসসি হিসাব বিজ্ঞান বইয়ের 2 নং সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে দশম অধ্যায়ের 2 নং সৃজনশীল প্রশ্ন। আমি অলরেডি যে প্রশ্ন এবং উদ্দীপক যেটা ছিল সেটা আমি এখানে দেখাচ্ছি। একটু দেখো যে অঙ্কটা কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ পণ্য আছে 30,000 টাকা, ক্রয় বিক্রয়, বাট আনুষঙ্গিক কিছু খরচপাতি এগুলো দেওয়া আছে, কিছু সমন্বয় এখানে নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো আমরা আজকে এগুলো নিয়ে বিস্তারিত নিয়ে ভেঙে ভেঙে একটু আলোচনা করব। তো এখানে প্রথমেই যে ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি, ক নাম্বারে বলা হয়েছে কি, উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো নিট বিক্রয়ের পরিমাণ বলতে কি বোঝায়? নিট বিক্রয় হচ্ছে বিক্রয় থেকে এর যত আনুষঙ্গিক কিছু কার্যক্রম আছে সেগুলো বাদ দিতে হয়, যেমন আবার কিছু যোগ করতে হয়। তো প্রথমত কিছু একটা বিক্রয় দেওয়া থাকবে, তো সেই বিক্রয়টা তুমি লিখবে, লেখার পরে এখান থেকে তুমি বাদ দিবে ফেরত। কি বাদ দিবে? ফেরত বাদ দিবে। তারপর এখান থেকে তুমি বাদ দিবে বারটা, মানে কারবারি বারটা, বিক্রয় বারটা বা কারবারি বারটা। সো এখানে তুমি এভাবে লিখতে পারো, আমি একটু সেভাবে লিখে দেই। বিক্রয় বারটা কি লিখতে হতে পারে? বিক্রয় বারটা। আর এর আরেক নাম কি হতে পারে? কারবারি বারটা হতে পারে। ওকে, এরপরে আমরা এখানে যোগ করব হচ্ছে অলিখিত বিক্রয়। কি যোগ করব? অলিখিত বিক্রয়, মানে আমি বিক্রয় করেছি কিন্তু সেটা এখনো লিপিবদ্ধ করিনি বা ওর সাথে যোগ করি নাই, মানে ওর সাথে সমন্বয় করি নাই, এমন ইনফরমেশনগুলো ওর সাথে যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, যেমন আমি বিক্রি করেছি বাট ফেরত আসছে, আমি জানতাম না, তাহলে ওই ফেরতটা এখন কি করতে হবে? ওর থেকে বাদ দিতে হবে। আমি ওখানে কিছু কারবারি বারটা পেয়েছিলাম, কিছু ছাড় পেয়েছিলাম, কিন্তু আমার মনে নেই, তাহলে সেই ছাড়টা আমি কি করব? এখন বাদ দিয়ে দেবো, যেটাকে আমরা বলি বিক্রয় বারটা, বা এর আরেক নাম হচ্ছে ব্যবসায়িক বারটা, কারবারি বারটা, 3 নামেই থাকতে পারে। অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে সেটাও আমরা কি করব? বাদ দিব, যোগ করব, সরি। তারপর এর সাথে আমরা যোগ করব হচ্ছে, যদি বিক্রয় মূল্যে পণ্য, কি বলছি, যদি মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, তাহলে তখন কিন্তু আমরা একটা জাবেদা দিয়ে থাকি, উত্তোলন হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো তখন আমরা কি করব? এই যে পণ্য উত্তোলন, বা আমরা এইভাবে লিখব, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এটা তোমরা চাইলে লিখে নিতে পারো, কেমন? এটা কিন্তু তোমরা চাইলে লিখে রাখতে পারো, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। মানে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, সচরাচর পণ্য উত্তোলন কিন্তু আমরা বাদ দেই ক্রয় থেকে, কিন্তু এখন আমরা কি করব? বিক্রয় মূল্যে বলা থাকলে, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বলা থাকলে ওর সাথে আমরা আরও কি করব? যোগ করব। এছাড়া আর কি কি থাকতে পারে এমন আরও 2-1টা এন্ট্রি যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? এই ধরনের কোনো প্রবলেম যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই জানাবে। এখানে আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিক্রয়, বা তোমার হচ্ছে, হ্যাঁ, বিনামূল্যে বিনা লাভে পণ্য বিক্রয়, সরি, বিনা লাভে পণ্য বিক্রয়। তাহলে বিনা লাভে বা মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়। এটা জাবেদা হয় মূলত বিক্রয় হিসেব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। তো বিক্রয় সচরাচর ক্রেডিট হওয়ার কথা, কিন্তু ডেবিট হচ্ছে, তো বিয়োগ করলাম। তাহলে বিক্রয়ের সাথে এর বাইরে আর কোনো সমন্বয় আমার মনে হয় না পৃথিবীতে আছে, এর বাইরে আর কোনো সমন্বয় আমার মনে হয় না পৃথিবীতে আছে যেটা এই অঙ্কে আসে নিট বিক্রয়ের পরিমাণ বললে। তাহলে কি করতে হবে? বিক্রয় বাদ ফেরত বাদ বিক্রয় বারটা যোগ অলিখিত বিক্রয় যোগ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বাদ মুনাফাবিহীন পণ্য বিক্রয়। আরেকটা আছে, সেটা হচ্ছে যদি ভ্যাট থাকে, বাদ ভ্যাট। যদি কখনো দেখো ভ্যাট থাকে তাহলে বাদ ভ্যাট, এটাকে তোমরা চাইলে নোট করে রাখতে পারো। যদি কখনো দেখো ভ্যাট আছে, বিক্রয় ভ্যাট, তাহলে বিক্রয় থেকে বিক্রয় ভ্যাট বাদ দিতে হয়। এই এন্ট্রিগুলো কয়টা? 1টা 2টা 3টে 4টা 5টা 6টা, 6টার জন্য একটা ছক করে তারপর সেটা লিখে রাখবা তোমরা। ওকে, তো চলো আমরা হচ্ছে তোমার অঙ্কে যাই, আমাদের বোর্ডে যাই, হ্যাঁ, দেন সমাধান করি। দেখো তাহলে এখানে কি কি আছে ইনফরমেশন একটু দেখো। প্রারম্ভিক মজুদ পণ্য আছে 30,000 টাকা। এই যে বিক্রয় আছে, দেখো কত আছে বিক্রয়, খেয়াল করো, বিক্রয় আছে কত টাকা আছে? বিক্রয় ক্রেডিট পাশে বিক্রয় থাকে 4,20,000 টাকা। বিক্রয় আছে কত? 4,20,000 টাকা। আন্তঃপরিবহন ফেরত, এই যে ফেরত আছে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত। মাথায় রাখবা এটা, যে বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় যেহেতু ডেবিটে হয় ক্রয় ফেরত ক্রেডিট।
ফেরত এবং বারটা দুটো সম্পূর্ণ বিপরীত পাশে থাকবে। মানে হয় কি এখানে ফেরত লেখা আছে কিন্তু ডেবিটেরটা কি আর ক্রেডিটেরটা কি এটা আমাদের জানা নেই, তো আমাদেরকে এটা জানতে হবে। কিভাবে জানবো দেখবো, মানে সহজে মনে রাখার জন্য সচরাচর এটা আমরা জানি যে ক্রয় ফেরত ক্রেডিট হয়, বিক্রয় ফেরত ডেবিট হয়। তারপরও আমরা এভাবে মাথায় রাখবো কোনাকুনি, এই যে বিক্রয় যে পাশে তার বিপরীত পাশে হচ্ছে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, আর ক্রয় যে পাশে তার বিপরীত ক্রয় ফেরত। ঠিক আছে, তাহলে আমরা বিক্রয় থেকে 4,20,000 থেকে 12,000 টাকা বাদ দিব। তারপর দেখি বাট্টা, বেতন, আমদানি শুল্ক, মনিহারি, বিজ্ঞাপন, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, বাজার মূল্য 2,000 টাকা বেশি, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মনিহার অন্তর্ভুক্ত আছে, সম্ভাব্য ক্রেতাদের 6,000 টাকা পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা হিসেবভুক্ত হয়নি, পরিবহন 3,000 টাকা রয়েছে, পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তার মানে এখানে এমন কোনো এন্ট্রি আর নাই যা নিট বিক্রয়ে আসে। সো আমরা এখন কি করব, চলো আমরা একটা ছক করি। ছকটা করে তারপর আমরা সেই ছকের মধ্যে হচ্ছে তোমার কাজ, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে তোমার দেখো একটু, প্রথমে আমরা 1 নং প্রশ্নের উত্তর, বা এটা 2 নং প্রশ্ন, সো লিখব 2 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর। তারপর আমরা উত্তর করব কি, ক নংটা উত্তর করব। সেখানে লিখব ক, কি বলছিল, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। কি বলা হয়েছে, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আমরা কি করব, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো, নির্ণয় করা হলো। তাহলে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো লিখে এবার আমরা ছক করব। এটা ছোট একটা ছক হয়, দেখো, ওকে, হ্যাঁ, বিবরণ টাকা টাকা, ছকটা হবে কি তাহলে, বিবরণ, এখানে লিখব বিবরণ, এখানে লিখব টাকা টাকা, ওকে, বিবরণ টাকা টাকা। তো প্রথমে ছিল ওখানে বিক্রয়, কি ছিল, বিক্রয়, তাহলে আমরা লিখব কি, বিক্রয়। চলো বিক্রয় কত টাকা ছিল একটু দেখি। বিক্রয় ছিল হচ্ছে তোমার 4,20,000 টাকা ছিল। কত ছিল, 4,20,000 টাকা ছিল। তাহলে 4,20,000 টাকা এখানে লিখো, 4,20,000 টাকা। আশা করি দেখতে পাচ্ছ, বুঝতে প্রবলেম হলে অবশ্যই জানাবে। বিক্রয়ের পরিমাণ কত, 4,20,000 টাকা। তারপর এখান থেকে বাদ দিব হচ্ছে ফেরত, ফেরত, দেখো ওখানে ফেরত কত লেখা ছিল, ফেরত হচ্ছে যে বিক্রয় বাদ ফেরত, 4,20,000-এর বিপরীত পাশে কত আছে, ফেরত হচ্ছে 12,000 টাকা। খেয়াল করো, 12,000 টাকা, তাহলে এখানে 12,000 টাকা বাদ দিতে হবে, 12,000 টাকা। সো 12,000 টাকা বাদ দিলে কত হয়, 4,20,000 থেকে 12,000 টাকা ক্যালকুলেটরের সাহায্যে বাদ দিবে। 4,20,000 থেকে 12,000 টাকা বাদ দিলে হয় 4,08,000 টাকা। কত হয়, 4,08,000 টাকা। এটা ডাবল দাগ দিয়ে বন্ধ করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে এখন বলো, এটা যদি কেউ বলে কঠিন অঙ্ক, তাহলে তো তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, একবারে সহজ, ইজি, এটাকে বলতে পারো একদম সবচেয়ে ইজি অঙ্ক। হ্যাঁ, চূড়ান্ত হিসাব থেকে 2টো সৃজনশীল থাকবে তোমাদের, তো তোমরা সেটা অবশ্যই অ্যান্সার করতে হবে, অ্যান্সার করতে পারতে হবে। ওকে, তারপর আমরা খ নাম্বার সমাধান করব। তো আমরা এখানে খ নংটা লিখি। হ্যাঁ, খ নং কী বলছে সেটা আগে একটু দেখে আসি চলো। খ নাম্বারে বলা হয়েছিল যে রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কি বলছে, বিক্রিত পণ্যের ব্যয়, খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। তো আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করাটা একদমই ইজি ব্যাপার। দেখো আমরা ছকটা করি প্রথমে। হ্যাঁ, ছক করি, এখানে ছক করি, খ নং, খ, বিক্রিত পণ্যের ব্যয়, এখানে লিখব বিক্রিত পণ্যের, আমার হাতের লেখা মোটামুটি তামিল ভাষা, একটু বোঝার চেষ্টা করো, পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। ওকে, এবার চলো আমরা ছক করি, বিক্রিত পণ্যের ব্যয়ের ছক। শিরোনাম আগে লিখতে হবে। হ্যাঁ, শিরোনামটা আগে লিখব, তারপরে এখানে ছকের
ওকে, আমরা এভাবে আর কি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করব, ঠিক আছে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আবার একটা বিষয় খেয়াল রাখবা, যে হচ্ছে তোমার এখানে যে টাকার ঘর সেটা অনেকে দুটো দেয়, অনেকে আবার তিনটা দিয়ে থাকে। সো তুমি যেটা ইচ্ছা দিতে পারো, দুটো বা তিনটে, যেটাই দাও না কেন মোটামুটি হবে। ওকে, এবার দেখো আমরা শিরোনামটা লিখি, চলো। তো শিরোনাম লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে লিখব কি বিবরণ। কি লিখব? প্রথমে বিবরণ লিখব। এই পাশে ছকটা শেষ করা হয়নি। ওকে, তারপরে এখানে টাকা, টাকা, এখানেও টাকা, টাকা। ওকে, তারপর প্রথমে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু শুরু করি প্রারম্ভিক মজুত পণ্য দ্বারা। আমি আশা করি তোমরা এই সম্পর্কে অনেকটা ধারণা আছে তোমাদের। তারপর আমি একটু লিখে দেই পাশে, হ্যাঁ, এটা নোট করে রাখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সিস্টেমটা। প্রথমে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখি। কি লিখি? প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। এর সাথে আমরা ক্রয় যোগ করি। কি করি? ক্রয় যোগ করি। তারপর আমরা ক্রয় থেকে বাদ দেই, যোগ করি ক্রয়ের পর আমরা এখানে ক্রয়ের কিছু কাজ আছে, ক্রয়ের কিছু কাজ যেমন ফেরত আমরা বাদ দেই। বিক্রয়ের সাথে যে সমন্বয়গুলো করেছিলাম ঠিক সেম সমন্বয়, ফেরত বাদ দেই। তারপরে আমরা বাদ দেই হচ্ছে বাট্টা, মানে কারবারি বাট্টা, সেটা ক্রয় বাট্টা হতে পারে, হচ্ছে তোমার ব্যবসায়িক বাট্টা হতে পারে, কারবারি বাট্টা হতে পারে। তারপর হচ্ছে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন, মালিক যদি পণ্য উত্তোলন করে। তারপর হচ্ছে পণ্য বিতরণ, লিখে রাখো পণ্য বিতরণ, একটু খেয়াল করো, পণ্য বিতরণ, পণ্য বিতরণ। ওকে, তারপর আমরা এখান থেকে বাদ দিব হচ্ছে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন। লিখলে সারাদিন লেখা যাবে, এতে এত এত কিছু আছে, অনেক কিছু আছে। তারপরে হচ্ছে তোমার পণ্য উত্তোলন, পণ্য বিতরণ। পণ্য উত্তোলন একবার লিখেছি, সো আর লিখতে হবে না। হ্যাঁ, পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, এগুলোই হচ্ছে আমাদের লিখতে হয়। ফেরত, বাট্টা, পণ্য উত্তোলন, পণ্য বিতরণ। আর এখানে যোগ করতে হবে হচ্ছে অলিখিত, কি করতে হবে? অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়টা যোগ করতে হবে। এছাড়া বাদ দিতে হবে হচ্ছে ভ্যাট, ক্রয় ভ্যাট, ক্রয় থেকে বাদ দিতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত এখানকার এন্ট্রি, এগুলো যোগ বিয়োগ করতে হয়। কার সাথে? ক্রয়ের সাথে। একটু তুলে নাও, হ্যাঁ, রাফ করে নাও, খাতার মধ্যে তুলে রাখো, নোট করে রাখো। এরপরে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এখানে আমরা আমাদেরকে, মানে এখানে যেমন এই ক্রয় একটা ব্যয় লিখেছি, ওই রকম আরও কিছু ব্যয় আছে ক্রয়ের সাথে, এগুলো সমন্বয়। সো এটা ক্রয়ের পার্সোনাল হিসাব, কিন্তু ক্রয়ের সাথে আরও কিছু আছে, যেমন আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। হ্যাঁ, কি আসে? আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ লিখে আমদানি, আমি একটু বলে দেই, লিখে রাখো, এখানে জায়গা নেই। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন বা শুধু পরিবহন বললে, শুল্ক এবং জ্বালানি খরচ, এই যে মজুরি, এগুলো যদি বলে তাহলে এখানে লিখতে হবে। হ্যাঁ, ঠিক এই ক্রয়ের মতো প্রারম্ভিক মজুদের সাথে এগুলো সব লিখতে হবে। লেখার পরে আমরা বাদ দিব হচ্ছে এখান থেকে সমাপনী মজুদ। কি বাদ দিব বলো? সমাপনী মজুদ, সমাপনী মজুদ বাদ দিব। এবার একটু বিষয় খেয়াল রাখবা, প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে অনেক সময় অনেক কিছু লুকিয়ে থাকে, সেটা আমরা বাদ দিয়ে দিব, ফেলে দিব। যেমন প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে অনেক সময় মণিহারি থাকে, তো মণিহারি আমি নিব কেন, ওটা বাদ দিয়ে দেবো। সমাপনী মজুদের মধ্যে যদি মণিহারি থাকে, সাপ্লাইজ থাকে, সেটা আমরা কি করব? বাদ দিব, কারণ আমরা হিসাব করতেছি পণ্য, আমরা কিন্তু মণিহারি হিসাব করতে আসি নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্রারম্ভিক মজুদ। তো দেখি আমাদের এখানে প্রারম্ভিক মজুদ কত টাকা আছে। প্রারম্ভিক মজুদ পণ্য আছে হচ্ছে 30,000 টাকা। খেয়াল করো, প্রারম্ভিক মজুদ পণ্য আছে কত? 30,000 টাকা। খেয়াল করছো? প্রারম্ভিক মজুদ পণ্য আছে 30,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখবো 30,000 টাকা। এরপর আরও কিছু কথা আছে, যেমন এখানে বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে, প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকার সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। তাহলে এটা আমাদেরকে বাদ দিতে হবে, এই 30,000 থেকে এই 500 টাকা আমাদের বাদ দিতে হবে। সো চলো আমরা প্রথমে লিখি প্রারম্ভিক মজুদ পণ্য। কি লিখব? প্রারম্ভিক মজুদ পণ্য। তো প্রারম্ভিক মজুদ পণ্য কত? 40,000 টাকা, রাইট? 40,000 টাকা। আমরা একটু দরকার হলে আবার একটু দেখি। প্রারম্ভিক মজুদ পণ্য, সরি 30,000 টাকা ছিল প্রারম্ভিক মজুদ পণ্য, 30,000 টাকা। ওকে, 30,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে সাপ্লাইজ। কি বাদ দিব? সাপ্লাইজ। ওকে, সাপ্লাইজ। সাপ্লাইজ কত টাকা ছিল? 500 টাকা। এখান থেকে 500 টাকা মাইনাস হবে, তাহলে 500 টাকা মাইনাস হলে 29,500 টাকা হবে, 29,500 টাকা। এইবার এই প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর সাপ্লাইজ, হ্যাঁ, সাপ্লাইজ লিখে ওখান থেকে বাদ দিব 29,500 টাকা হবে।
এবার আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তু, যেমন ক্রয় ছিল। কি ছিল? ক্রয়। তো ক্রয়ের সাথে আমরা লিখব, যেমন এখানে ক্রয় আছে কত টাকা? ক্রয় হচ্ছে 2,90,000 টাকা। খেয়াল করো, ক্রয় কত? 2,90,000। এখান থেকে বাদ যাবে হচ্ছে ফেরত, বিপরীতটা বলছি না, ফেরত কি হবে? বিপরীতটা বাদ যাবে। তাহলে 2,90,000 টাকা থেকে 5,000 টাকা ফেরত দিতে হবে। তাহলে ক্রয় 2,90,000 টাকা লিখলাম এখানে, 90,000। তারপর এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে ফেরত। ফেরত ফেরত কত? 5,000 টাকা। আরও একটা এন্ট্রি আছে, আর একটা সমন্বয় আছে। তাহলে 2,85,000 টাকা। খেয়াল করো, 2 লক্ষ কত? 85,000 টাকা। তুমি যে প্রোডাক্টটা ক্রয় করেছিলে 2,90,000 টাকা থেকে, সেখান থেকে সেই প্রোডাক্ট থেকে আরও 5,000 টাকার প্রোডাক্ট কিন্তু তুমি ফেরত পাঠাই দিচ্ছ, সেটা তুমি লিখো নাই, এখন তোমাকে লিখতে হবে। তারপরে দেখো এই যে, তাহলে ফেরত কত? 5,000, 2,90,000 ক্রয় ছিল। এবার এখানে বলছে যে হচ্ছে এই যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়, যা হিসাবভুক্ত হয় নাই। কত হাজার টাকার পণ্য? 6,000 টাকা। তো তুমি যখন পণ্য বিতরণ করবা, সেটা কিন্তু বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, মানে ক্রয় থেকে বাদ যাবে, এটা ব্যয় থেকে বাদ যাবে। তাহলে 6,000 টাকা ক্রয় থেকে আমাদেরকে বাদ দিতে হবে। বাদ পণ্য বিতরণ। কি লিখবো? বাদ পণ্য বিতরণ। কত টাকা? 6,000 টাকা। এই যে 6,000 টাকা এখান থেকে বাদ দিলাম, বিয়োগ করলাম। তাহলে 6,000 টাকা বাদ দাও, 2,79,000 টাকা। 2,79,000 টাকা। ওকে, তাহলে আমরা ক্রয় পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে তোমার দেখি পরে কি কি আছে সেগুলো লিখব। তাহলে 2,98,000 টাকা পেয়ে গেলাম। ওকে, এবার চলো দেখি আর কি কি আছে। ফেরত ছিল, আন্তঃপরিবহন আছে। এই যে আন্তঃপরিবহন, আমরা ক্রয় লিখেছি, প্রারম্ভিক মজুত পণ্য লিখেছি, এখন ফেরত লিখেছি, এখন লিখবো হচ্ছে আন্তঃপরিবহন। কত টাকা ছিল আন্তঃপরিবহন? দেখো 6,000 টাকা ছিল আন্তঃপরিবহন, এবং পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া ছিল। খেয়াল করো একটু, দেখো 4 নং সমন্বয় যেটা, পরিবহন খরচ কত টাকা ছিল? 3,000 টাকা বকেয়া ছিল। তাহলে 3,000 টাকা পরিবহন খরচ এখন আমাকে কি করতে হবে? পরিবহনের সাথে যোগ করতে হবে। সবসময় মনে রাখবা, সমন্বয় রেওয়া মিলের মধ্যে যে এন্ট্রিগুলো আছে, যে দফাগুলো আছে, তার যদি কোনো সমন্বয় নিচে থাকে এবং সেই সমন্বয়ে যদি কখনো বকেয়া কথা বলে, তাহলে ওর সাথে যোগ করতে হবে, আর যদি অগ্রিম কথা বলে তাহলে ওখান থেকে বিয়োগ করতে হবে। সবসময় মাথায় রাখবা, অগ্রিম বললে বিয়োগ আর বকেয়া বললে যোগ। তাহলে চলো আমরা যাই। কত? 6,000, আন্তঃপরিবহন 6,000 আর যোগ বকেয়া 3,000 টাকা। 6,000 আর 3,000, তাহলে আন্তঃপরিবহন 6,000 টাকা যোগ বকেয়া 3,000 টাকা। তাহলে 6 আর 3 কত হয়? 9,000 টাকা। দেখো 6,000 আর 3,000 কত হয়? 9,000 টাকা। তাহলে এরপরে আর কি কি আছে একটু দেখি চলো। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেললাম, ক্রয় লিখলাম, আন্তঃপরিবহন লিখলাম, ফেরত লিখলাম, বাট্টা আসবে না, বেতন আসবে না। যে আমদানি শুল্ক লিখতে হবে বলেছে। আবার আমদানি শুল্ক পক্ষান্তরে 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তো অগ্রিম থাকলে আমরা সবসময় কি করি? বাদ দেই। তাহলে এই যে 5,000 টাকা, এখান থেকে আমরা অগ্রিমটা বাদ দিব। 5,000 টাকা থেকে কি করব? অগ্রিমটা বাদ দিব। 5,000 টাকা থেকে অগ্রিম 1,000 টাকা বাদ দিব। তাহলে আমরা চলো যাই। 5,000 টাকা আমদানি শুল্ক, 5,000 টাকা আমদানি শুল্ক 5,000 টাকা বাদ। এখান থেকে বাদ দিব হচ্ছে অগ্রিম। বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বাদ। অগ্রিম 1,000। তাহলে আমদানি শুল্ক কত হয়? 4,000 টাকা। আমদানি শুল্ক কত? 4,000 টাকা। কথা ক্লিয়ার? আর কোনো এন্ট্রি আছে কিনা চলো আমরা একটু দেখে নেই। হ্যাঁ, কেমন, আমরা আর কোনো এন্ট্রি আছে কিনা একটু দেখে নেই। আমাদের এখানে 29,500, 2,98,000, 9,000, 4,000 আমরা পেয়েছি। তাহলে মণিহারি নাই, বিজ্ঞাপন নাই, প্রাপ্য বিল নাই। সমাপনী মজুত পণ্যের 40,000 টাকা মূল্যায়ন, এটা আমি বুঝাচ্ছি। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার সাপ্লাইস অন্তর্ভুক্ত আছে। সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার বিনামূল্যে পণ্য বিতরণ আছে, সেটা বাদ দিছি। পরিবহন খরচ আছে 3,000 টাকা, সেটা আমরা যোগ করেছি বকেয়া। অগ্রিম 1,000 টাকা প্রদান করা হয়েছে, সেটা আমরা বিয়োগ দিয়ে দিয়েছি। তাহলে এখন আমাদের হচ্ছে তোমার সমাপনী মজুত পণ্য নিয়ে একটা কাজ আছে, আমি একটু বুঝাই। বলছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা। আমার সাথে একটু তোমরা লিখে নিতে পারো। ক্রয় মূল্য কি বলছে খেয়াল করো। ক্রয় মূল্য কত টাকা? 40,000 টাকা।
আর বাজার মূল্য 2000 টাকা বেশি। কত টাকা বেশি বলো? বাজার মূল্য 2000 টাকা বেশি। তাহলে বাজার মূল্য লেখো এখানে, বাজার মূল্য, বাজার মূল্য 2000 টাকা বেশি। আচ্ছা 2000 টাকা বেশি মানে কি বোঝাচ্ছে বলো তো? 2000 টাকা বেশি মানে 40,000-এর সাথে 2000 যোগ করো, তাহলে কত হবে? 42,000 টাকা হবে। 40,000-এর সাথে 2000 যোগ করলে 42,000, 2000 বেশি। তাহলে মোট কত হয় বলো তো? আচ্ছা মোট না, সরি, ক্রয় মূল্য আর বাজার মূল্যের মধ্যে এখন তুমি আমাকে বলো কোনটা বেশি। তো বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা সবচেয়ে কম সেটা আমরা গ্রহণ করে থাকি রক্ষণশীলতার নীতি অনুযায়ী। কোন নীতি? লিখে রাখো, রক্ষণশীলতার নীতি অনুযায়ী। রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে আমরা বিবেচনা করে থাকি, ধরে থাকি। তাহলে 40,000 টাকা সমাপনী মজুত কি হবে? সমাপনী মজুত 40,000 টাকা। সো আমরা এখানে আগে সবগুলো যোগ করব, তারপর 40,000 বাদ দিব। আমি এখানে লিখে রাখি, আগেই সমাপনী মজুত দিয়ে লিখে রাখি, বাদ সমাপনী মজুত, সমাপনী মজুত, সমাপনী মজুত। ওকে, আমি এখানে লিখে রাখলাম, একটু নোট করে রাখলাম। এখন আমরা চলো হিসাবটা করে ফেলি। দেখো প্রথমে আছে কত? 29,500 টাকা, 29,500। তারপর আছে 2,79,000 টাকা, সরি এখানে 79,000 টাকা হবে, 2,79,000। তারপর আছে 9,000, দেন 4,000, মোট হয় 2,31,500 টাকা। কত? 2,21,500 টাকা, 3,21,500, 3,21,500 টাকা। খেয়াল করো, আমরা সবগুলো যোগ করব, 29,500, তারপর 27,000, সরি 2,79,000 টাকা। আমি একটু এখানে ঠিক করি, 2,79,000 টাকা। এখানে হচ্ছে 9,000 টাকা, 6,3,9। তাহলে আমি আবার একটু দরকার হলে হিসাব করি, 3,21,500 টাকা হয়। তারপর আমি আবার একটু হিসাব করি, 29,500 টাকা যোগ হচ্ছে 2,79,000, 1 2 3, 79,000, তারপর 9,000, তারপর হচ্ছে 4,000 টাকা। তাহলে হয় 3,21,500 টাকা। আচ্ছা সমাপনী মজুদ 40,000 টাকা, রাইট? সমাপনী মজুদ কত? 40,000 টাকা। 40,000 টাকা এখান থেকে বাদ দাও, তাহলে 40,000 বাদ দিলে কত হয়? 2,81,500 টাকা, 2,81,500 টাকা। খেয়াল করো কিভাবে কি বের করলাম, একটু খেয়াল করো ভালো করে। আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা পেয়ে গেছি। প্রথমে হচ্ছে তোমার সাপ্লাইস বাদ দিয়ে দিয়েছিলাম, প্রারম্ভিক মজুদ থেকে 29,500 হয়েছিল। তারপর ক্রয় থেকে ফেরত বাদ আর পণ্য বিতরণ বাদ দিছি, দেওয়ার পরেও 2,79,000, যেটা আমি একটু প্রথমে ভুল করেছিলাম। তারপরে পরিবহন, আন্তঃপরিবহন 6,000, বকেয়া 3,000, মোট 9,000, আমদানি শুল্ক 5,000, অগ্রিম 1,000, 4,000। তাহলে সমাপনী মজুদ পণ্য হচ্ছে 2,81,500 টাকা, 2,81,500 টাকা। এখন কথা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে আমার অনলাইন ব্যাচের ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হচ্ছে, চলতেছে, অনেকগুলো এখনও শুরু হয় নাই। তো তোমরা যত দ্রুত পারো আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। ডিসক্রিপশনে লেখা আছে এবং ফার্স্ট কমেন্টে দেখতে পাবে কোর্স সম্পর্কে একদম বিস্তারিত লেখা আছে। সো একদম কম টাকায় পুরো এসএসসি পরীক্ষা পর্যন্ত যদি তুমি ক্লাস করতে চাও, ফিনান্স, উদ্যোগ, হিসাব বিজ্ঞান 3টা সাবজেক্ট, তাহলে অবশ্যই না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই হচ্ছে ভর্তি হয়ে যাও। ভর্তি যত দ্রুত হবে তত দ্রুত তোমার বই কমপ্লিট হবে, একদম পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। পেমেন্ট একবারই করতে হবে, একবার পেমেন্ট করলে সারা বছর তুমি ক্লাস করতে পারবে। তো এরপরে আমাদেরকে দেখি গ নাম্বারে কি বলেছে। গ নাম্বার আমরা সমাধান করব। আমরা নতুন পেজের দিকে যাই, নিচের দিকে যাই, তাহলে আর কি ভালো হবে। ওকে, এবার আমরা গ নং লিখবো। তো এটা হচ্ছে কি গ। ওকে, তো গ নাম্বারে কি বলেছে দেখি। গ নাম্বারে বলা হয়েছে যে হচ্ছে মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। কি বলছে? বিশদ আয় বিবরণী 1,26,500, হ্যাঁ 1,26,500 ধরে বিশদ আয় বিবরণী করতে হবে। খেয়াল করো, তাহলে আমাদেরকে লিখতে হবে বিশদ আয় বিবরণী করতে হবে। তো প্রতিষ্ঠানের নামটা আমি আর একটু দেখে নিই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিমঝিম এন্টারপ্রাইজ। সো আমাদের এখানে দরকার আছে কিছু জিনিস লেখার। প্রথমে আমরা লিখবো কি রিমঝিম এন্টারপ্রাইজ, রিমঝিম এন্টারপ্রাইজ, রিমঝিম এন্টারপ্রাইজ। তারপর হচ্ছে বিশদ আয় বিবরণী। কি করতেছি আমরা? বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। ওকে, তারপর আমরা এটা করতেছি কত দিনের জন্য দেখো। আমরা এখানে হিসাব করো, দেখো হচ্ছে তোমার 17 সালের 31 ডিসেম্বর 2017 সালের জন্য, 31 ডিসেম্বর 2017 সালের জন্য। তাহলে এই যে এইভাবে লিখবো 31 ডিসেম্বর
2017 সালের সমাপ্ত বছরের জন্য, যদিও এটা এক পাশে চলে গেছে, উচিত ছিল আর এইদিকে লেখা, হ্যাঁ এদিকে লেখা উচিত ছিল, যাই হোক ব্যাপার না এটা। ওকে, এবার আমরা ছক তৈরি করব। কি করব এখন? আমরা ছক তৈরি করব। আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, ছকটা তৈরি করব এখন। বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবে, ঠিক আছে, প্রশ্ন করবে। ওকে, এবার আমরা ছক করি। চলো, ছকে প্রথমে হচ্ছে শিরোনাম লিখব, তারপর আরও একটা শিরোনাম হবে। ওকে, হাতে সোজা হয় না দাগ। তারপর আমরা এখানে টাকার ঘর দিব 3টা। ওকে, দেখো এপাশে একটা ঘর হবে, খেয়াল করো। জি, তো আমরা এবার শিরোনামগুলো একটু লিখি। প্রথমে বিবরণ, তারপরে লিখব কি টাকা, এখানে লিখব কি টাকা, এখানেও টাকা। ব্যাস, আমরা ছক করে ফেললাম। ছকের উপরটা একটু দেখে নাও চেহারাটা, হ্যাঁ কিভাবে করেছি। এই যে রিমঝিম এন্টারপ্রাইজ বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য। তারপর ছকে 3টা ঘর, বিবরণ, টাকা টাকা টাকা। যেহেতু বিশদ আয় বিবরণী বলছে, আমাদের একটু ফর্মালিটিস মেনটেন করতে হবে এবং মেনটেন করতে হচ্ছে। এখন আমরা চলো অঙ্কের কাছে চলে যাই এবং কি বলতেছে দেখি। এখানে বলে দিছে দেখো যে মোট মুনাফা 1,26,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী। তাহলে প্রথমে আমরা লিখি মোট মুনাফা। কি লিখবো বলো, আমার সাথে বলো একটু। মোট মুনাফা লিখবো প্রথমে। তাহলে এখানে লিখি মোট মুনাফা, মোট মুনাফা 1,26,500। মেন কলমে 1,26,500 টাকা লিখলাম। তো মোট মুনাফার পরে আমরা সচরাচর বাদ দেই, কি করি? বাদ দেই, কি বাদ দেই? পরিচালন ব্যয় বাদ দেই, পরিচালন ব্যয় বাদ দেই। তো এটার জন্য আমার কাছে লেকচার শিট আছে, পরিচালন ব্যয়গুলো কি কি হবে না হবে, কোন টপিক আসে না আসে, একদম বিস্তারিত সুন্দর চমৎকারভাবে সাজানো একটা লেকচার শিট আছে। সো লেকচার শিটটা নিতে পারো তোমরা চাইলে, স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে। খুব কম টাকায় সামান্য কিছু প্রাইস দিতে হবে, মানে পারিশ্রমিকটা আর কি, জাস্ট হ্যাঁ তৈরি করার জন্য যে খরচটা সেটা দিলে হবে। সো যত দ্রুত পারো স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে ফেলো। আশা রাখি তুমি আমার কাছ থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাবে। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না, আমি চাই যে কয়েকদিনের মধ্যে মানে লক্ষ পুড়ে যাবে সাবস্ক্রাইবার। দেখাই দাও একটু, জাস্ট একটা চ্যানেল একটু তুলে দাও তোমরা সবাই মিলে চাইলে, হ্যাঁ পুরো এই চ্যানেলটা একদম লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হওয়া সম্ভব। সো যত দ্রুত পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দাও, যেন আমার পরিশ্রমটা বৃথা না যায়, আমার পরিশ্রমটা কাজে লাগে, হ্যাঁ বিফলে না যায়। এই ভিডিওগুলো অনেক পরিশ্রমের। সো এতগুলো লাইট, হ্যাঁ সেই গরমের মধ্যে পরিশ্রম করাটা আসলে খুবই কষ্টকর, তারপরও করছি তোমাদের ভালোর জন্য। তোমরা পরীক্ষা দিবে, তোমাদের ভালো রেজাল্টের জন্য। ওকে, পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়গুলো কি কি আছে আমাদেরকে একটু দেখতে হবে। তো দেখো পরিচালন ব্যয় কি কি আছে। প্রারম্ভিক মজুদ, পণ্য ক্রয় বিক্রয়, এগুলো লেখা শেষ। এগুলো কি সবাই একটা লেখা কিন্তু শেষ। প্রারম্ভিক মজুদ লেখা শেষ, ক্রয় বিক্রয় লেখা শেষ, আন্ত পরিবহন, ফেরত, যেগুলো আসলে লেখা শেষ সেগুলো কিন্তু আসে না, সেগুলো কি হয় না, আসে না। এরপর দেখো আছে বাট্টা। বাট্টার যে একটা কাহিনী আছে, দেখো বাট্টার কাহিনীটা হচ্ছে, আমি ভুল করলাম, খেয়াল করো। বাট্টার যে কাহিনী সেটা হলো, এখানে দুটো বাট্টা দেওয়া আছে, একটা হচ্ছে বাট্টা, একটা বাট্টা, দুটো বাট্টা, একটু খেয়াল করো। তো যে বারটা ডেবিট ওটা হচ্ছে ব্যয়, আর যে বারটা ক্রেডিট ওটা হচ্ছে আয়। তো বারটা প্রাপ্তিটা হচ্ছে অন্যান্য আয়, মাথায় রাখবা। বারটা প্রাপ্তিটা অন্যান্য আয়, আর বারটা প্রদানটা কি? পরিচালন ব্যয়। এটা পরিচালন না, এটা অন্যান্য, ঠিক আছে। বারটা প্রদানটা পরিচালন ব্যয়। তাহলে এখানে লিখবো কি? বারটা প্রদান। কি লিখবো? বারটা প্রদান লিখবো। সো বারটা প্রদান লিখি, বারটা প্রদান। তো কত টাকা বাট্টা দিছে দেখো, বাট্টা দিছে হচ্ছে 7,000 টাকা, রাইট? কত টাকা দিছে? এই যে 7,000 টাকা, খেয়াল করো 7,000 টাকা দিছে বাট্টা। তাহলে এখানে লিখবো কত? বাট্টা 7,000 টাকা। যদি কারো সমন্বয় থাকে সেটা আমরা এই পাশে লিখবো, সমন্বয় না থাকলে মেন কলমে লিখবো, মাথায় রাখবা। সমন্বয় না থাকলে কি করতে হবে? মেন কলম। ওকে, 7,000 টাকা লিখলাম। এরপরে আর কি কি এন্ট্রি আছে দেখো। বাট্টা আমরা লিখে ফেলেছি, বাট্টা আর আসবে না, হ্যাঁ আরেকবার আসবে। এই যে 10,000 টাকা যেটা আয়, ওটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। এই যে বেতনের কারিশমাটা একটু দেখো, এখানে বলছে বেতন হচ্ছে 54,000 টাকা। বেতন কত টাকা? 54,000 টাকা, 54,000 টাকা।
বলতেছে 9 মাসের, মানে এই যে টাকাটা দিছে এটা কয় মাসের দিছে, কয় মাসের, 9 মাসের। কিন্তু আমরা অঙ্ক করি হচ্ছে 12 মাসের। কয় মাসের, 31 ডিসেম্বর, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের অঙ্ক করি। তো এখন 12 মাসের অঙ্ক করতেছি, অঙ্ক টাকা দেওয়ার কথা 12 মাসের, কিন্তু দিছে কয় মাসের, 9 মাসের। তাহলে এটাকে 9 দ্বারা ভাগ দাও। কত দ্বারা ভাগ দিবা, 9 দ্বারা ভাগ দিবা। দিয়া কি করবা, তারপরে 3 মাসের এখনো বকে আছে, 9 মাসের যেহেতু দিছে, টোটাল আমরা অঙ্ক করি কত মাসের, 12 মাসের। তাহলে আরও তো 3 মাস বকে আছে, 9 মাস দিছে, তাহলে আর কয় মাস বাকি আছে, 3 মাস। তাহলে এই 54,000কে 9 দ্বারা ভাগ দাও, যে উত্তর হবে সেটাকে 3 দ্বারা গুণ দাও। তাহলে 54,000কে 9 দ্বারা ভাগ দিলে 6 নং 54, 6,000 টাকা। আর 6,000 টাকাকে 3 দ্বারা গুণ দাও, 3 6 18,000 টাকা। ব্যাপারটা কি আমি বোঝাতে পেরেছি? আমরা অঙ্কগুলো করি 12 মাসের, আর 12 মাসের হিসাবও করি, কিন্তু ওরা 12 মাসের বেতন না দিয়া দিচ্ছে কয় মাসের, 54,000 টাকা দিচ্ছে 9 মাসের জন্য। তাহলে আমাদের তো এখনও 3,000 টাকা বকে, 3 মাসেরটা বকে আছে, আমরা তো 12 মাসের দিই, 12 মাসের হিসাব করি। তাহলে এই 54,000কে যে কয় মাসের জন্য দিছে সেই কয় মাস দ্বারা ভাগ দাও, তাহলে 1 মাসেরটা বের হয়ে যাবে। 54,000কে 9 দ্বারা ভাগ দাও, তাহলে 6,000 হয়। 6,000কে 3 দ্বারা গুণ দাও, 18,000 হয়। তার মানে বকে আছে এখনো কত টাকা, 18,000 টাকা। এখানে লিখো বেতন কত টাকা, 54,000 টাকা। খেয়াল করো, এই যে সমন্বয় থাকলে এই কলমে, না থাকলে ওই কলমে, যোগ বকেয়া। বকেয়া কত টাকা, 18,000 টাকা। কত, 18,000। তাহলে কত হয়, 3 0 8 4 12 2 হাতে 1 1 1 2 5 2 7, 72,000 টাকা। খেয়াল করো, 72,000 টাকা বেতন প্রদান করা হয়েছে। সবাই একটু খেয়াল করো। ওকে, তারপর আমরা হচ্ছে সবটা একটু ক্লিয়ার করে নেই। ডান। আমরা আবার অঙ্কের পাশে চলে যাই, দেখি। হ্যাঁ, বইয়ের মধ্যে আমদানি শুল্ক লিখেছি। হ্যাঁ দেখো, বেতনের কাহিনী শেষে যে বকেয়া বেতন, এটাও লেখা শেষ, আমদানি শুল্ক লেখা শেষ। মণিহারি, দেখো মণিহারি একটা হচ্ছে প্রারম্ভিক ছিল, এই যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 5,500 টাকার সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। সাপ্লাইজ মণিহারি দুটোই কিন্তু অন কাইন্ড অফ খরচ। সো প্রথমে আমরা কি লিখবো, সাপ্লাইজ হচ্ছে 500 টাকা, যেটা প্রারম্ভিক ছিল। তাহলে আমরা এখানে হয়তো বা মণিহারি না লিখে ওরা সাপ্লাইজ লিখতে পারতো। কথা বুঝছো? হ্যাঁ, সাপ্লাইজ, এটা অঙ্ক দেখে ভাবসাব দেখে বোঝা যায়। সাপ্লাইজ থাকলে দুই জায়গায় সাপ্লাইজ থাকে, মণিহারি থাকলে দুই জায়গায় মণিহারি থাকে, একটু কন্ট্রাকশন আছে, দুজনের মধ্যে মিল আছে। তো যাই হোক, মণিহারি কিনছে নতুন করে কত টাকা দেখো তো, মণিহারি কিনছে হচ্ছে 4,000 টাকা। কত দিয়ে কিনছে, 4,000 টাকা, আর আগের ছিল 500 টাকা। তাহলে প্রথমে লিখবো কি, প্রারম্ভিক মণিহারি। কি লিখবো, প্রারম্ভিক সাপ্লাইজ, সাপ্লাইজ, প্রারম্ভিক সাপ্লাইজ 500 টাকা, যোগ ক্রয় মণিহারি, যোগ মণিহারি। মণিহারি কত, 4,000 টাকা। তাহলে মোট কত হলো, 4,500 টাকা। কত হলো বলো, 4,500 টাকা। ওকে, এরপরে চলো কি আছে, মণিহারি শেষ, এখন হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে 12,000 টাকা। খেয়াল করো, বিজ্ঞাপন কত টাকা, 12,000 টাকা। এই যে বিজ্ঞাপন 12,000 টাকা। এখন কথা হচ্ছে, একটু কাহিনী হচ্ছে, ওনারা যে পণ্যটা বিতরণ করেছিল সেই পণ্যটা কি একটা বিজ্ঞাপন না? বিনামূল্যে কি পণ্য এমনি এমনি বিতরণ করে? মানুষের ব্যবহারের জন্য, আর ব্যবহার করে সেটা বুঝতে পারে যে প্রোডাক্টটা ভালো না খারাপ, তার মানে অন কাইন্ড অফ বিজ্ঞাপন। 6,000, তাহলে এই বিজ্ঞাপনের সাথে যোগ করবো 6,000 টাকা, 12,000-এর সাথে 6,000 যোগ করবো। এখানে লিখতে হবে বিজ্ঞাপন, বিজ্ঞাপন 12,000 টাকা, যোগ বকেয়া, বকেয়া হচ্ছে 6,000 টাকা। ও সরি, আমি মিস্টেক করে ফেললাম, এটা এই কলমে সমন্বয় আছে যেহেতু। 12,000 যোগ হচ্ছে 6,000, তাহলে মোট কত হয়, 18,000 টাকা। 18,000 টাকা। ওকে, তারপর আমরা একটু নিচের দিকে যাই, দেখি আর কি কি আছে। হ্যাঁ, ওকে, তারপর আর কোনো এন্ট্রি আছে কিনা চলো যাই দেখে আসি। তাহলে আমরা বিজ্ঞাপন লিখলাম, প্রাপ্য বিল লিখলাম, সমাপনী মজুত পণ্য লিখলাম, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে সাপ্লাই ছিল সেটা লিখলাম, সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ এটা লিখলাম, পরিবহন খরচ লিখলাম, 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। মাশাআল্লাহ, সবই তো লেখা শেষ, আর কি লিখতে বাকি? তাহলে আমরা এবার দেখি পরিচালন মুনাফাটা বের করতে পারি কিনা। ওকে, আমরা এখন চলো পরিচালন মুনাফাটা বের করে ফেলি, কেমন? ওকে, প্রথমে আমরা এখানের এই খরচগুলো দিয়ে আমরা একটু হিসাব করি। হ্যাঁ, ব্যয়ের পরিমাণ কত হয়েছে খেয়াল করো। প্রথমে আছে 7,000, তো আমরা যোগ করবো এখন 7,000, তারপর 72,000, তারপর হচ্ছে
4,500, তারপর হচ্ছে 18,000, মোট 1,01,500 টাকা। 1,01,500 টাকা। 1,01,500 টাকা। খেয়াল করো, 1,01,000 কত? 500 টাকা। এটা আমরা বাদ দিব। কি করব? এটা আমরা বাদ দিব। খেয়াল করো, এটা আমরা বাদ দিব। কোথা থেকে বাদ দিব? এই যে মোট মুনাফা কত ছিল? 1,26,500। এখান থেকে 1,01,500 বাদ দিতে হবে। তাহলে কত হয়? হচ্ছে তোমার 25,000 টাকা হয়। কত হয়? 25,000 টাকা হবে। সেখানে লিখবো কত? 25,000 টাকা। কত হবে বলো? 25,000 টাকা। এরপরে হলো যোগ করতে হবে অন্যান্য আয়। যোগ একটা আয় কিন্তু অন্যান্য আছে। যোগ অন্যান্য আয়। অন্যান্য আয়। খেয়াল করো, আর এটা কিন্তু পরিচালন মুনাফা। একটু আমি অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। পরিচালন মুনাফা, এটার নাম কি? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কিভাবে বের করতে হয়? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে, পরিচালন ব্যয়টাই যে এখানে হিসাব করে পরিচালন ব্যয়টা বাদ দিলে যে টাকাটা বের হয় এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এবারে পরিচালন মুনাফা থেকে আমরা বাদ দিব হচ্ছে, যোগ করব হচ্ছে অন্যান্য আয়। কি যোগ করব? অন্যান্য আয়। দেখো তো অন্যান্য আয় কি আছে? এই যে বাট্টা। খেয়াল করো, বাট্টা বলছিলাম না 7,000 টাকার একটা 10,000 টাকার একটা কাজ আছে অন্যান্য আয়, কিন্তু এটা কি একটা অন্যান্য আয়। যদি এটা পরিচালন ব্যয়, তার মানে এটা পরিচালন ব্যয় হওয়ার কথা ছিল। পরিচালন আয়, পরিচালন ব্যয়, কিন্তু আয়গুলো 2-3 রকম ভাবে লেখার দরকার নেই। এই 10,000 টাকা অন্যান্য আয়ের মধ্যে লিখবা বাট্টা প্রাপ্তি। কি লিখবা বলো? বাট্টা প্রাপ্তি লিখতে হবে। কি লিখতে হবে? বাট্টা প্রাপ্তি লিখবো। ওকে, তাহলে এখানে লিখি বাট্টা প্রাপ্তি। যেহেতু একটা এন্ট্রি আছে এক জায়গায় লিখে দিলেই হয়েছে। বাট্টা প্রাপ্তি 10,000 টাকা। তাহলে এইটা তাহলে 25 আর 10 কত? 35,000 টাকা। 35,000 টাকা। এই যে ডাবল দাগ দিয়ে বন্ধ করো। এটা হচ্ছে কি? নিট মুনাফা। কি হবে এটার নাম? নিট মুনাফা। এটা হচ্ছে বিষাদায় বিবরণীর একদম লাস্ট ব্রেক। হ্যাঁ, লাস্ট তারকাটা মেরে দিলাম। কত হলো? 35,000 টাকা। সো আমরা কিন্তু একটা অঙ্কে দেখো বিষয়দায় বিবরণী করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, আমরা যদি একটু বলি যে এটা সূত্রটা যদি আমরা লিখে থাকি সামারিয়াকে আকারে, তাহলে আমরা লিখতে পারি প্রথমে আমরা লিখে থাকি বিক্রয়। প্রথমে কি লিখে থাকি? বিক্রয় লিখে থাকি। বিক্রয়ের যে টাকাটা থাকে সেখানে লিখি, তারপর আমরা বাদ দিই এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দেই? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে আমরা পাই হচ্ছে যেটা, সেটা হলো মোট মুনাফা। কি পাই? মোট মুনাফা। তো এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করার যে কাজ সেটা তোমাকে শিখতে হবে। এই মোট মুনাফা থেকে আমরা বাদ দেই পরিচালন ব্যয়। এটা সামারি মনে রাখবা, পরিচালন ব্যয়। কি বাদ দেই? পরিচালন ব্যয়। তো মোট মুনাফা এখানে একটা পাইলাম মনে করো। এরপর এখান থেকে বাদ দিলাম হচ্ছে পরিচালন ব্যয়। কি বাদ দিলাম? পরিচালন ব্যয়। আমি বলে দিচ্ছি কোনটা কোনটা। হ্যাঁ, এটার নাম কি তাহলে? পরিচালন ব্যয় বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। মুনাফা। ওকে, পরিচালন মুনাফা নির্ণয় করার পরে এখন এখানে আমাদের আরো কাজ আছে। যেমন এটার সাথে আমরা যোগ করব অন্যান্য আয়। কি যোগ করব? অন্যান্য আয়। খেয়াল করো, অন্যান্য আয়। তো অন্যান্য আয় এখানে যোগ করলাম। যোগ করার পরে হ্যাঁ, এরপর আমরা কি করব? এখান থেকে বাদ দিব অন্যান্য ব্যয়। বাদ অন্যান্য ব্যয়। তো অন্যান্য ব্যয়ও বাদ দিলাম, তাহলে নিট মুনাফা পেয়ে গেলাম। নিট মুনাফা। সো নিট মুনাফা। এখন তোমাদের বইয়ে যে সূত্রটা আছে প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ, এই নিট মুনাফা বের করতে গেলে প্রাথমিক পর্যায়ে ওই সূত্রটা তোমাদের পড়া উচিত। বোর্ড বইয়ের মধ্যে একটা সূত্র আছে প্রথম দিকে। সো ওই শখটা তোমরা মুখস্থ করবে, প্রতিনিয়ত ক্লাস করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, কমেন্ট করে জানিয়ে দাও তোমার কাছে কেমন লেগেছে আজকের ক্লাস, কোন টপিক নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। সো সেটা তুমি জানাতে পারো। চাইলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।